তুমি যদি বিশ্বাস করো যে তুমি শক্তিশালী তাহলে তুমি শক্তিশালী, তুমি যদি বিশ্বাস করো না থাক তাহলে হবে না, তাহলে নয় হয়। এখানে মানে একটা লিমিটেশন বলে কিছু নাই। অ্যাব্রাহাম লিঙ্কন ট্রেনে বসে যে ফেমাস চিঠিটা লিখেছিল ওটার সাথে আমি তুলনা করি যে উনি মানে জার্নি করতে করতে কীভাবে একটা লিখে দিল, আমি ওরকম জার্নি করতে করতে একটা লিখে দিলাম, একটা ফেমাস একটা কিছু হয়ে গেল। জেনজি একদম পয়েন্ট টু পয়েন্ট কথা পছন্দ করে, এরা অতিরঞ্জিত কোনো কিছুই পছন্দ করে না, একটা মেনে নিতে হবে। তাও যদি না মানে তারপরে যেটা কাহিনী ওটাই যে মানে ক্যাম্পাস পুরাটা অসল দেখে আপনারা কতদিন থাকেন, আমরা কতদিন থাকি। তোমরা যদি চাও যে তোমাদের ডাকসুতে যে বা একাডেমিক সব জায়গায় বা হলেও যেসব মানে বাজেট অ্যালোটেড হয় সেগুলোর 50% বা 20% তোমাদের জন্য ব্যবহৃত হোক, তাহলে তোমরা ওনাদেরকে ভোট দিও। আর যদি চাও যে 100% যেটা অ্যালোটেড হবে ওটাই 100%ই তোমাদের জন্য ব্যবহৃত হবে, তাহলে আমাকে ভোট দিও। আমি যদি নির্বাচিত না হয় আমি ডাইরেক্ট আমার পড়ার টেবিলে ফিরে যাব, যে মুছে যাক আমার নাম তবু থাক বাংলাদেশ। প্রথমত যে 5 আগস্টের পর আমার একটা আশা ভরসা ছিল বাক্সার বা অন্যান্য ছাত্রসংঘ যে রাজনীতির দায়িত্বটা এদের উপর সঁপে দিয়ে আমি আমার পড়ালেখার টেবিলে ফিরে যাই। কিন্তু এখন দেখি এদের কোরআনবাজি আর এগুলো মানে নিজেদের দলের একটা গঠনতন্ত্র ঠিক নয়, মানে একজন ভিপি মানে একটা বিদ্রোহী প্রার্থী হয়ে যেতেছে, মানে এত ঝামেলা। এইসব দেখে পড়ার টেবিল ছেড়ে উঠে আমাকে মানে উঠে আসতে বাধ্য হওয়া লাগছে আমার। পরে বললাম আমার ফ্রেন্ডকে যে কয়েকটা ফর্ম নিয়ে আয়, আমি দাঁড়াবো। তো ও বললো তুই যত দাঁড়াবি আমিও দাঁড়াবো। তো ওরে তো আমি বলছিলাম মনে হয় সদস্য, তো ও ভুলে ও নিজে ভিপি আর আমার জিএস নিয়ে চলে আসছে। আমার এখন মাথায় নষ্ট যে কিসের কি করলাম আর এখন কোথায় দাঁড়ানো লাগতেছে। তো এখন বন্ধু যেহেতু বলছে, আমি আবার একটা নীতি আছে আমার, আই নেভার অ্যাবান্ডন মাই ফ্রেন্ডস হোয়াট এভার দ্য কজ। তো বন্ধু যেহেতু করছে দাঁড়ায় যায়, সমস্যা নেই। তো এখন বাসে যখন আসতেছি ওই 5 ঘন্টায় এই ডাকসুর জিএসের জন্য যেটা পদের ওটার পুরাটা স্টাইল লেগে ফেললাম আমি বাসে। অ্যাব্রাহাম লিঙ্কন ট্রেনে বসে যে ফেমাস চিঠিটা লিখেছিল ওটার সাথে আমি তুলনা করি যে উনি মানে জার্নি করতে করতে কীভাবে একটা লিখে দিল, আমি ওরকম জার্নি করতে করতে একটা লিখে দিলাম, একটা ফেমাস একটা কিছু হয়ে গেল। আমি যেটা মনে করি, আমার মনে হয় না যে ওই পোস্টটা না দিলে আপনি এখানে দাঁড়ায় থাকতেন আমার ইন্টারভিউ নিতে। তো এটা কিসের পরিচয়ক আপনি বলেন তো? এটা আমি যে আমার ইশতেহারে বলে দিয়েছি যে আমার স্ট্র্যাটেজিক দক্ষতা আছে, ওটারই প্রমাণ। তো ওটা অবশ্যই একটা স্ট্র্যাটেজিক মারা। আমি যদি ক্লিয়ার করে বলতে চাই তো ওই ছবিটা যেখানে দেখছেন ওখানে বিড়ির যে ধোয়া, ওটা একটা স্টিকার। ওটা হলো পিকসার্টের স্টিকার অপশনে যে আপনি যদি স্মোক লিখে সার্চ দেন হুবহু ওই স্টিকারটা আপনি পেয়ে যাবেন। আমি স্মোক করি না বললাম, কিন্তু আমি বছরে মাত্র 2-1 বার বন্ধুদের সাথে এরকম আমি রেগুলার সেন্স স্মোকার। আপনি ডোপ টেস্ট করেন, মাদকের একটা অংশও কিছু পাবেন না, কারণ আমি হারাম জিনিস কোনো দিন ছুঁইনি। সিগারেট খাইছি ঠিক আছে, বন্ধু মানে মজা করে খাইতে আর, কিন্তু হারাম জিনিস মদ গাঁজা চুরুট মানে এগুলা কিছুই খাইনি। আমি যেরকম স্যাটায়ার দিছি এরকম একটু অ্যাটিটিউড পছন্দ করে, মানে যারা একদম স্রোতের বিরুদ্ধে চলে কিন্তু পজিটিভলি, মানে যারা কেউ কিছু মানে না, কে কি কারো গুণ মানে কাউকে গুণে না, এরকম একটা অ্যাটিটিউড যারা থাকে তারাই হলো জেনজি। আর প্রচারণার জন্য ইশতেহারে তো দেখবেন যে আমি অ্যানিমে আর মুভির কথা বলেছি, তারপরে অ্যানিমে কসপ্লে ফেস্টিভ্যাল, তারপরে জেনজিরা আর একটা জিনিস পছন্দ করে যে একদম নতুনত্ব কিছু। জেনজিরা আবার ধরতে পারে যে আমাদের মূল কোন জিনিসটা প্রয়োজন, এটা আবার অন্যরা খুব ঘুরায় পেঁচায় মানে অনেক কিছু বলে, কিন্তু মেন জিনিসে কেউ আসে না। জেনজি একদম পয়েন্ট টু পয়েন্ট কথা পছন্দ করে, এরা অতিরঞ্জিত কোনো কিছুই পছন্দ করে না। তো ওইভাবে আমি যেহেতু জেনজি আর আমি বুঝলাম যে আমার ডাকসুতে জেনজির অনেক ভোট আছে, কারণ এরা সবাই যে এই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই যে এই পলিটিক্যাল মানে রাজনৈতিকভাবে সচেতন বা এই করবো, কেউ আছে রিল্যাক্স করার জন্য, তারা বিভিন্ন প্যাশন ফলো করে, তারা ফটোগ্রাফি করে, কেউ থিয়েটার করে, কেউ গান বাজনা করে, মানে তাদের নিজের মতো ক্যাম্পাসটাকে উপভোগ করার মতো একটা চিন্তা ভাবনা যাদের থাকে ফ্রিলি, তাদের মূলত আমি প্রতিনিধিত্ব করতে চাই। মানে একজন টিচারের লেকচার পছন্দ না, কিন্তু ওই কোর্স তুমি অনেক ভালো বোঝো, কিন্তু জোর করে শুধুমাত্র যাওয়াতে মানে স্যারদের আমি যুক্তি দেখাতে বলবো, আচ্ছা স্যার ক্লাস করলে কি ভালো রেজাল্ট করা যায়? যারা পড়াশোনা অবশ্যই জরুরি আছে, কিন্তু সব লেকচারই যে ভালো হয় এমন না, কিছু কিছু জিনিস না পড়ে বাসায় পড়ে বা অন্য জায়গায় পড়েও ভালো রেজাল্ট করা যায়। তো যেটা যৌক্তিক 4 ভাগের 3 ভাগ আসুক, 75% 70%, এই 3 ভাগ ক্লাস করুক, সমস্যা কি? আপনারা 90%-এ কেন টেনে নিয়ে যাচ্ছেন? আর সবাই তো এখানে পড়ালেখা করার জন্য আসেনি, অন্যান্য বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, এরা শুধু শিক্ষার জন্যই না, এরা সকল দিকের জন্য, এরা ক্রীড়া মানে খেলাধুলা গান বাজনা সকল দিকের ক্যারিয়ার সকল দিকের স্কিলের জন্য এটা। তো আপনারা শুধু ওই ক্লাস করায় যে একদম ভালো মানুষ তৈরি করেন, ভালো খুব ক্রীড়া সংগঠক এরকম না। তো আপনারা একটা যৌক্তিক মানে দাবি নিয়ে আসছে, ওটার একটা নেগোসিয়েশন আর এটা মেনে নেন এরকম, তারপরে ওই যে বাকি অপশনগুলো হাতে যেটা আছে ওটাই 15,000
শিক্ষার্থী আমার আন্ডারে, আমি ওদের যা বলবো তাই, মানে দাবি আদায়ের জন্য, অন্তত গোলামি করতে বলতেছি না, কিন্তু দাবি আদায়ের জন্য। তো প্রথমে আমি স্যারেদের ভালোভাবে বলবো, স্যার আপনারা যুক্তি দেখান, আমিও যুক্তি দেখাই, আলোচনা করলাম, রাউন্ড ওয়ান নেগোসিয়েশন গেল। স্যারেরা যদি না মানে তাহলে এখন বলবো স্যার আমি একটা কথা বলছি, আর আমার বিবেকে বলে আমি যেটা বলছি ওটা যুক্তিযুক্ত, আর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা যেহেতু ম্যান্ডেট দিয়েছে, তাহলে গণতান্ত্রিকভাবে এই জিনিসটা মেনে নিতে হবে। তাও যদি না মানে, তারপরে যেটা কাহিনী ওটাই, যে ক্যাম্পাস পুরাটা অসল, দেখি আপনারা কতদিন থাকেন, আমরা কতদিন থাকি। ওটা আমি বলি ছাত্র সংগঠনের এখানে দুইটা কথা বলে, একটা হলো ডাকসু, যারা ম্যান্ডেট প্রাপ্ত ভার্সিটিরই নেতা, আর আপনি যেই ছাত্র সংগঠনের কথা বলছেন হলো বাইরের, ওটা আলাদা আর এটা আলাদা। আমি যেটা অসল করবো ওটা ম্যান্ডেট প্রাপ্ত আলাদা, ম্যান্ডেট প্রাপ্ত অসল, ঠিক আছে? তো এটার লিগালি একটা বৈধতা আছে। আর বাকি যেটা হুদায় এসে তুমি একটা মিটিং মেসেজ সমাধান করে এই মাইক নিয়ে করতেছো, একটা ক্লাস হইতেছে, ওখানে তুমি এই অমুক ভাই না তমুক ভাইয়ের এই বড় না সেই বড়, এগুলো করছে, এগুলো করা যাবে না। তুমি আমার সামনে একটা অকাজ করতেছো, আমি ওটা কেন প্রশ্রয় দেবো? আমার বিবেক সেটা কেন মানবে? সেটা বিভাজন হোক, তুমি ওই পদটা খালি থাকো, ওই পদটা পরে আমি এক্সট্রা দায়িত্ব নিলাম, সেটা আলাদা বিষয়। নাহলে আরও অনেক পসিবিলিটি আছে। তুমি যদি একটা সত্যিকার মন থেকে কোনো জিনিসের সলিউশন খুঁজতে চাও, অটোমেটিক সলিউশন চলে আসবে। এই বিষয় নিয়ে আর সেগুলো প্রবলেম আসুক, তারপরে দেখা যাবে। হুদায় এখন আমি বললাম এই সমস্যা আসতে পারে, হ্যাঁ আমি একটা ভিশন আছে যে এই সমস্যা আসতে পারে, সেটার প্রাথমিক সলিউশনও ধরে রাখছি, কিন্তু শুধু প্রাথমিকটা না, আরও অনেক সলিউশন বের হয়ে যেতে পারে, সেটা সময়ের হিসাবে, তাড়াহুড়ার কিছু না। ভিপি জিএস এরা যদি একদম নেতা হয়ে যায়, তাহলে দুইটা মাথা হয়ে যায়, ওখানে খুব ঝামেলা হয়ে যায়। কারণ দুইটা গ্রুপিং হয়ে গেলে ওটা সম্পূর্ণ একটা কমিটি, একটা অঙ্গ হয়ে যে কাজ করবে তা হয় না। পা একদিকে চলে, হাত একদিকে চলে, ওটা সম্ভব হয় না। তো আমি ওই কম্বিনেশনের কথা বলতেছি, যে যা নেতাগিরি করা লাগবে, কোথায় করা লাগবে, ওই করা লাগবে, নেতার যেই বডি ল্যাঙ্গুয়েজ, আমার তো শুটকা বডি, ওইরকম আমি পারবো না। আবার ভয়েসটা ঠিক আছে কিন্তু ওইভাবে হবে না, আবার হাইটও লাগে অনেক কিছু। তো ওইসব যাদের আছে তাদের সাথে আমি একটা ব্যালেন্স করবো, কি তুমি ওই দিকে যাবো, আমি তোমাকে স্ট্র্যাটেজিক বুদ্ধিগুলো দিব, তুমি যেই ভাষণ দিবা ওই ভাষণের মেন পয়েন্টগুলো আমি লিখে দেবো, কিন্তু ভয়েসটা তোমার হবে। এরকম একটা ব্যালেন্স, কোঅপারেশন, এরকমটাই আমি চাচ্ছি যে। আর এটাই হলো একটা রাজনৈতিক আমলার কাজ। মেয়েদের নিরাপত্তা, এই যে ক্যাম্পাসের ভিতরে যেটা, এটা সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয়? সবচেয়ে বড় জিনিসটা হলো ছিনতাই, ঠাস করে ছিনতাই হয়ে যায়, একদম ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছে, নিজের ক্যাম্পাস, তাও ছিনতাই হয়ে যেতে। ওই যে রাস্তায় বিভিন্ন শুয়ে থাকে, তারপরে বহিরাগতরা বিভিন্ন জায়গায় ওরা বসে থাকে, ওত পেতে থাকে। তো এই প্রথমেই ওই বহিরাগততে একদম ক্লিন করা লাগবে, যে কেউ প্রক্রিয়ার টিমকে অবশ্যই এটা তাদের তৎপর হইতে হবে, তারপরে আমাদেরও সচেতন হইতে হবে, আর সর্বপ্রকার চাপ দিতে হবে। ওই প্রক্রিয়ার টিমের আবার সদস্য আবার খুব কম, বাজেটটা তো আর দু একটা বাড়ায় দাও, সমস্যা কি? তো এইভাবে পুরা ক্যাম্পাসটাকে একটা নিয়ন্ত্রণে আনা লাগবে। কোথায় যদি কিছু হয় আমরা তড়িৎ গতিতে পৌঁছাতে পারি। এই মূল নিরাপত্তাটা হলো এটাই। আর তারপরে আরেকটা নিরাপত্তার ঝুঁকি থাকে, যখন কোনো সমাবেশ হয় তখন হুটহাট করে সবাই ঢুকে পড়ে, তখন আমাদের মেয়েরা একটু আনসেফ ফিল করে। ওই সময়টা ওই যে ব্যারিকেড দিয়ে কয়েকদিন আগে করা হলো, আমাদের প্রক্টর স্যার ভালোই করছে, ওই রকম করালে ক্যাম্পাসটা একটু বন্ধ করে দেওয়া লাগবে, এরকমই। এগুলো বেশি কঠিন কিছু না, চাইলেই সম্ভব। আচ্ছা, মনে করেন আপনার কাছে কিছু সম্পদ আছে, ওটা আপনি ফালাই রাখছেন বা ব্যবহার করেন না, বা একটা অবহেলার মধ্যে দিয়ে, তো ওটা কেন আমার অপচয় জিনিসটা একদম পছন্দ না। তো ওই জিনিসটার সর্বোচ্চ আমি চিন্তা করবো, ওই জিনিসটাতে আমি সর্বোচ্চ কি করতে পারি, কিভাবে আমি এই জিনিসটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি, ওইসব জিনিসগুলো। যেরকম আমাদের ল্যাব আছে, আমাদের কম্পিউটার ল্যাব, এই মেকানিক্যাল ল্যাব, কম্পিউটার ল্যাব, কেমিক্যাল ল্যাব, এরকম যতগুলো ল্যাব আছে এগুলোকে কাজে লাগো, এটা দিয়ে আরও নতুন কি, এগুলো তো অযথা পড়ে আছে, তো এগুলো দিয়ে কোনো কাজে লাগে। যেরকম আমি প্রোগ্রামিং কম্পিটিশনের কথা, অনেকে প্রোগ্রামিং পারে না, তো কম্পিউটার ল্যাবে যে প্রোগ্রামিং শিখ, আমিও করি, আমি তো একটু টুকটাক পাইথন পারি বা C++ এগুলো পারি, তো এগুলো শিখি, সমস্যা কি? শিখতে তো কোনো সমস্যা না, হঠাৎ করে দিন কাজে লেগে গেল, দক্ষতা তো বাড়াইতে হবে, এটাই। আর ওই যে ড্রোন মেকিংয়ের ইভেন্টের ওটা কথা বলছি, এটা আসলে করা উচিত। যদি তুমি না করো তা কে করবে? আমার ইশতেহারই আমার প্রথম প্রায়োরিটি। তারপরে যখন আমি ইশতেহারে আরেকটা যেটা বলছি, যে আপনারা সমস্যাগুলো খুঁজবেন, আমার কাছে নিয়ে আসবেন, তখন আর আমি যে র্যাঙ্কিংয়ের কথা বললাম, যে ওইভাবে আপনি খাবারের কথা হয়তো আমি অ্যাড করিনি, কিন্তু আবাসন সমস্যাটা অ্যাড করেছি। তো ওই ইশতেহারের মধ্যে যেগুলো আছে ওগুলো করলাম। এরপরে যখন নতুনভাবে বলবে যে ভাই এটারও সমস্যা, এটারও কিছু করে, তখন আমি ওটার ভাববো, যৌক্তিক সমাধানগুলো খুঁজবো, কয়েকটা অপশন রাখবো যে কোনটা করা যায়, তার মধ্যে বেস্ট অপশনটা আমি বেছে নেবো। তারপরে প্রশাসনের সাথে আলোচনা করে, তাদের সাথে সব কিছুই করে একটা
কোঅপারেশনের মাধ্যমে সব কিছু করবো আমি। আমার যে জয়প্রাপ্ত হওয়া লাগবে এমনই না, আমার ইশতেহারে যে আইডিয়াগুলো আছে এগুলো যদি অন্য কেউ নির্বাচিত হয়েও বাস্তবায়ন করে ওটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এখানে জয় পরাজয়ের কিছু বিষয় নেই। এনজয় করো। অ্যানিমে জিনিসটা যে সবাই কার্টুন ভাবে এটা না, অ্যানিমে মুভি এগুলো বর্তমানে খুব দরকার আছে, কারণ তুমি বই পড়ে সব জ্ঞান অর্জন করতে পারবে না। অ্যানিমে নারুটো দেখো, লুফি দেখো, তুমি অনেক রাজনৈতিক বা অনেক জ্ঞান, তুমি ভৌগোলিক অনেক জ্ঞান তুমি অর্জন করতে পারবে। অ্যানিমেতে যে শুধু ফান একটা আজাইরা জিনিস তাও না, এগুলো যারা বোঝে তারাই বোঝে। আর এই যে আমি কথা বলছি না, আমার অ্যানিমে ফ্যানরা বা ওটাকুরা এরা ধরতে পারবে। এই নারুটোর যেটা একটা আছে যে আই উইল নেভার ব্যাক ডাউন অন মাই ওয়ার্ডস, আমিও কিন্তু একদম ওই রকম, আই উইল নেভার ব্যাক ডাউন অন মাই ওয়ার্ডস। তো এই জিনিসটাই আমি তোমাদের বললাম যে তারা যেই ইমোশন, যেই অনেস্টি, মানে ইন্টিগ্রিটি নিয়ে ক্যারেক্টারে যেগুলো ওইগুলোই ঠিক আমার আছে, অডাসিটিও আছে। তো তোমরা যদি মনে করো যে ওইগুলো দেখে আমি ইন্সপায়ার, তাহলে তোমরা ঠিকই বুঝতে পারতেছো আমি যোগ্য। তো অবশ্যই অন্তত তোমাদের ভোটগুলো আমাকে দিও। আর মানে যদি যোগ্য মনে করো অন্যগুলোও দেখবা, এইটাই।